হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 যে ম্যাথামেটিক্সের পেজ 165 যে 15 নম্বর দাগ নম্বর হচ্ছে 15 নম্বর, যেখানে তোমার 3টা অঙ্ক দেওয়া থেকে 2টো করতে হবে। ঠিক আছে, টোটাল মার্ক হচ্ছে 8। তো এই যে দাগ নম্বর 15, সেখান থেকে কিন্তু তোমরা 8 মার্ক খুব সহজেই খুব ইজিলি কিন্তু পাবে। ঠিক আছে, খুব একটা সহজ একটা চ্যাপ্টার রাশিবিজ্ঞান, সেখান থেকে কিন্তু এই 8 মার্কের অঙ্কগুলো আসে। তো আমি যেভাবে টেস্ট পেপারের অঙ্কগুলোই করাচ্ছি, কিভাবে বুঝাচ্ছি, তোমরা কিন্তু পরপর দেখতে থাকো। তাহলে আমি কি করব, তোমরা কিন্তু এখান থেকে, আমার বিশ্বাস যে এখান থেকে 8 মার্ক কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। কারণ এই চ্যাপ্টার থেকে জিনিস দু একটা অঙ্ক বাদ দিয়ে যদি তুমি একটা দুটো অঙ্ক ভালো করে শিখে নাও, তাহলে অঙ্ক যেই দাগ তুমি কিন্তু পারবে। আর এই চ্যাপ্টারের অঙ্ক কমন আসবে এরকম কোনো কথা নাই, কারণ এই টাইপের অঙ্ক অনেক আছে। তোমাকে জানতে হবে পদ্ধতি। ঠিক আছে, সে পদ্ধতিটা জানলে তুমি কিন্তু অঙ্ক খুব সহজেই পেয়ে যাবে। সে যে অঙ্ক, যে কোনো রাশি হোক, যে কোনো সংখ্যা হোক, তুমি কিন্তু শিখে নিলে কী বলো তো, খুব সহজেই এখান থেকে তুমি নাম্বারটা পাবে। ঠিক আছে, তো তোমাদের বলবো যে তোমরা এই ক্লাসগুলো, আমার যে ভিডিওগুলো দিব পরপর, সেগুলো তোমরা দেখতে থাকো। এবং তার সঙ্গে কী বলবো তোমাদের, যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো যে যদি তোমরা পিডিএফ নিতে চাও, আমার কিন্তু আমি যেটা বলেছি যে 1 মার্ক এবং 2 মার্কের, ঠিক আছে, ম্যাথামেটিক্সের 1 মার্ক এবং 2 মার্কের পিডিএফ কিন্তু আমার দেওয়ার কথা হয়েছে। তার মধ্যে টোটাল টাকা হচ্ছে 50 টাকা শুধু ম্যাথামেটিক্সের জন্য। যদি 1 মার্ক আর 2 মার্কের কেউ পিডিএফ নিতে চাও, তাহলে সে 50 টাকা পে করে সে পিডিএফগুলো নিতে পারে। তার সঙ্গে আমি যে এই ভিডিওগুলো করছি এখন 5 মার্কের 4 মার্কের কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু তোমরা পাবে। কিন্তু এটা আমি তোমাদের বলতে পারবো না যে 4 মার্কের 3 মার্কের অর্থাৎ ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের পুরো টেস্ট পেপার থেকে সলভ করে দেবো। আমি তোমাদের যতদিন টাইম আছে পরীক্ষার আগে পর্যন্ত আমি চেষ্টা করব টেস্ট পেপার থেকে যতটা পারি, যতটা সম্ভব ব্রড কোশ্চেনগুলো করে দেওয়া। ঠিক আছে, ম্যাথের এটা আমি করতে পারি। আর পিডিএফটা আমি তোমাদের যে এই যতটা হবে সেটুকুই দিতে পারবো। আর যদি না করি, না টাইম পাই, তাহলে সেটা কিন্তু আমি দিতে পারবো না। কিন্তু এটা আমি গ্যারান্টি দিতে পারছি যে 1 মার্ক এবং 2 মার্কের যে পিডিএফগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে। সেই পিডিএফটা 50 টাকার মধ্যে তুমি পাবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা করে যে পিডিএফটা পাচ্ছ তুমি, যে এখন যে 5 মার্ক ব্রড কোশ্চেনগুলো করবো, সেগুলো কিন্তু তুমি এক্সট্রা করে পাবে। যখনই করবো ক্লাসটা তখনই তুমি পেয়ে যাবে পিডিএফটা, যদি তুমি 50 টাকা পে করে রাখো। ঠিক আছে, এবং যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথ 3টা যদি একসঙ্গে নাও, তাহলে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, 1 মার্ক এবং 2 মার্কের পিডিএফের জন্য। 1 মার্ক এবং 2 মার্কের জন্য কেন বলছি 1 মার্ক 2 মার্ক, কারণ যে পিডিএফ নেওয়ার সময় অনেকেই বলছে যে 3 মার্কের 4 মার্কের নেওয়ার জন্য। আমি সেটাই বারবার বলে দিচ্ছি যে আমি কিন্তু যে পিডিএফের কথা বলছি, পিডিএফ দেওয়ার কথা বলছি, সেটা কিন্তু 1 মার্ক, শুধুমাত্র 1 মার্ক এবং 2 মার্কের। এবার আমি যদি 3 মার্কের 4 মার্কের কোশ্চেনগুলো পিডিএফ করে যদি আমি করি, তাহলে হয়তো আমি তোমাদের সেটা দিতে পারবো। ঠিক আছে, না করলে আমি কিন্তু সেটা দিতে পারবো না। আর টাকা তোমাদের এক্সট্রা কোনো লাগবে না। যে পরে করে যদি আমরা পিডিএফ করি, তো তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। ওই 125 টাকার মধ্যে তোমরা সেই পিডিএফগুলো পেয়ে যাবে যদি করি তো। কিন্তু এটা গ্যারেন্টি যে 1 এবং 2 মার্কের পিডিএফ তোমরা কিন্তু 10টা স্কুলের 10টা সেটের কিন্তু পাবে, এটা গ্যারেন্টি বলছি। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক বেশি গল্প না বলে। ফার্স্ট আমরা যেটা শুরু করব আজকে, যেটা হচ্ছে ম্যাথের দাগ নম্বর যে 15 নম্বর দাগের রাশিবিজ্ঞান থেকে 3টা অঙ্ক আসে, যে কোনো 2টা করতে হবে। টোটাল মার্ক হচ্ছে সেখান থেকে 8। ঠিক আছে, তো তোমাদের বারবার বলছি, এই যে অঙ্কগুলো করবো টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার অঙ্কগুলো করলে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, ব্যতিক্রম কিছু অঙ্ক থাকে সেগুলো কিন্তু কমন পাবে। আর এক্সট্রা যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের শিখতে হবে। কমন পেতেও পারো, আবার নাও পেতে পারো। তার জন্য তোমাদের কী করতে হবে, ভালো করে শিখতে হবে। আর সেটা শেখানোর দায়িত্ব আমি তোমাদের নিচ্ছি এই রাশিবিজ্ঞান থেকে। ঠিক আছে, আমি কিন্তু চেষ্টা করব যেখান থেকে নম্বর আসা যায়, সেই অঙ্কগুলো সেই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে দাগ নম্বর অনুযায়ী তোমাদের আমি টেস্ট পেপার থেকে করানোর চেষ্টা করব। ঠিক আছে, সেটা আজকে থেকে শুরু হলো। তাহলে শুরু করা যাক।
ফার্স্ট প্রথমে হচ্ছে যে পেজ হচ্ছে 165 15 দাগের প্রথমের কি কোশ্চিন আছে দেখো, বলেছে নিচের তথ্যের গড় নির্ণয় করো। এবার দেখো গড় নির্ণয়ের জন্য কিন্তু আমাদের 3-4টা পদ্ধতি আছে। প্রত্যক্ষ পদ্ধতি আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতি আছে, কল্পিত পদ্ধতি আছে। তো যদি আমাদের পদ্ধতি উল্লেখ না করে, যদি আমাদের কোনো পদ্ধতি উল্লেখ না করে, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে। এবার যদি পদ্ধতি উল্লেখ করে দেয় তাহলে তোমাকে ওই পদ্ধতি করতে হবে। তো যেহেতু আমার এখানে যে গড় বের করতে বলেছে এখানে কোনো পদ্ধতি উল্লেখ করেনি, তাহলে তুমি যে কোনো পদ্ধতি করতে পারো। আর যে কোনো পদ্ধতি বলে সবসময় চেষ্টা করবে প্রত্যক্ষ পদ্ধতি করা, যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে, ঠিক আছে। টেস্ট পেপার পাবে, আমি এখানে প্রত্যক্ষ পদ্ধতি করব। আরও পরে যখন পাবো, যদি তোমার পদ্ধতিগুলো দেওয়া থাকবে তখন সেই পদ্ধতি করব, তখন শিখে নেবে সেই পদ্ধতি। আর যদি নাও দেওয়া থাকে তবুও আমি শেষে চেষ্টা করব প্রত্যেকটা পদ্ধতিকে ধরে ধরে একটা করে শেখানোর। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে নিচের তথ্যের গড় নির্ণয় করো। কি বলেছে? নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণী দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং তার পরিসংখ্যাগুলো দেওয়া আছে। এটা তোমাদের কাছে আছে কোশ্চেনটা, তাই আমি বেশি আর বলতে গেলাম না। তো এই কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের একটা বিভাজন তালিকা তৈরি করতে হবে। কীরকম বিভাজন তালিকা? যে শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে আর কি, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তো প্রথমে লিখব শ্রেণী সীমানা, তারপরে লিখব পরিসংখ্যা, তারপরে যে পয়েন্ট লিখব সেটা হচ্ছে শ্রেণীমধ্যক এবং এফআই এক্সআই, অর্থাৎ শ্রেণীমধ্যক এবং পরিসংখ্যার গুণফল, ঠিক আছে। তো আমাদের যেটা ছক করতে হবে এই অঙ্কটার জন্য, যে প্রথমে লিখব শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এফআই এক্সআই। এবার দেখো শ্রেণী সীমানাটা আমাদের কোনো প্রবলেম নাই, শ্রেণী সীমানাটা কিন্তু আমাদের বইয়ে যেটা যেটা দেওয়া থাকবে, কোশ্চেনে যেটা থাকবে দেওয়া থাকবে সেটাই। দেখো প্রথমে কি দেওয়া আছে, এই যে 10 থেকে 20, 20 থেকে 30, সেটাই কিন্তু আমাদের এই পার্টে কিন্তু লেখা আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে পরিসংখ্যাটাও কিন্তু আমাদের এই পার্টটায় পুরোটা লিখে দেবে। যা যা দেওয়া আছে পরিসংখ্যা তোমাদের বইয়ে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 10, 16, 20, 30, 13, 11, সেটা লিখলাম। আমাদের যেটা কাজ হচ্ছে, এটা কিন্তু আমাদের কোনো কাজ না, এটা আমাদের দেখে দেখে বই থেকে টুকা, শুধু আর কিছু না, নোট মানে কোশ্চেন থেকে টুকা। যেটা আমাদের কাজ হচ্ছে এইট শ্রেণীর মধ্যকের কাজ এবং এফআই এক্সআইয়ের কাজ। তো শ্রেণী মধ্যকটা কীভাবে বের করবো, এটা কিন্তু ভালো করে শিখবো। শ্রেণী মধ্যক বের করার রুলসটা হচ্ছে, আমাদের যে শ্রেণীর সীমানা আছে সেই দুটার সংখ্যাটাকে যোগ করব। আমাদের যে শ্রেণীর সীমানা আছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে তার শ্রেণী মধ্যক। অর্থাৎ দেখো 10 + 20, 10 + 20 ভাজক 2, 10 + 20 ভাজক 2, 10 + 20 ভাজক 2, তাহলে 10 + 20 কত পাচ্ছি? 30, আর 30কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 15 পাবো। ওকে, তাহলে একই রকমভাবে আমরা কি করব, এই যে পুরো টার্মটা পেয়েছি, মানগুলো পেয়েছি 25, 35, 45, 55, 65, এই প্রত্যেকটা মান কিন্তু তোমরা এই যোগ করে 2 দিয়ে ভাগ করে পাবে। বা যদি তোমরা সেটা করতে না পারো, প্রথমটা করলে কিন্তু বাকিটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে দেখো কত হয়েছে 15, তারপরে কত পাচ্ছি 25, তাহলে কত গ্যাপ হচ্ছে? 10 গ্যাপ হচ্ছে। তাহলে প্রত্যেকটাতে কী হবে? 10 করে বাড়বে, 10 করে বেড়ে বেড়ে অ্যান্সারগুলো হবে। তাহলে আশা করছি তোমরা শ্রেণী মধ্যকটা বুঝতে পেরেছো, ঠিক আছে। বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের যেটা কাজ করতে হবে আবার সেটা হচ্ছে এফআই এক্সআই। এফআই এক্সআই বলতে যে এফআই এবং এক্সআইয়ের গুণফল, যেখানে আমাদের এফআইয়ের মান পেয়ে গেছি এবং এক্সআইয়েরও মান পেয়ে গেছি, তার মানে কি এই দুটো টার্মের গুণফল, ঠিক আছে। এই দুটো টার্মের গুণফল, গুণফল 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 গুণফল। তো গুণ করে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 150, এখানে 400, এখানে 700, এখানে 1350, এখানে 715, এখানেও 715 পেলাম, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার গুণ করে পেলাম সেটা এফআই এক্সআই। এবার আমাদের কি করতে হবে, এইটা যখন বেড়ে গেল তখন আমাদের অঙ্ক কিন্তু আমরা অনেকটাই কাছে এগিয়ে গেছি। তো কী করতে হবে, প্রথমে আমাকে সামেশন অফ এফআই করবো। সামেশন অফ এফআই বলতে যে এফআইয়ের যতগুলো মান আছে, সামেশন অফ এফআই মানে হচ্ছে এফআইয়ের যতগুলো মান হচ্ছে সেগুলোর সমষ্টি, ঠিক আছে। তো সামেশন অফ এফআই অর্থাৎ এফআইয়ের যে মানগুলো দেওয়া আছে সেগুলোর যোগফল কত। তো এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা যোগফল পাচ্ছি কত? 100। তার সঙ্গে এফআই এক্সআইয়ের যোগফল কত পাচ্ছি? 4030, অর্থাৎ সামেশন অফ এফআই এক্সআই সমান 4030, ঠিক আছে। সামেশন অফ এফআই এক্সআই মানে কি, যে পুরোটা যে সামেশন এক্সআই এফআই আছে সেগুলোর যোগফল কত পেয়েছি? 4030। যখনই এই সামেশন অফ এফআই এবং সামেশন অফ এক্সআই এফআই মান পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই গড় নির্ণয় করতে পারবো। তাহলে অতএব নির্ণয় গড়, আর নির্ণয় গড়টা কোন পদ্ধতিতে করছি আমরা?
প্রত্যক্ষ পদ্ধতিতে করছি, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের কোনো পদ্ধতি উল্লেখ নেই, তাহলে আমরা চেষ্টা করব সবসময় প্রত্যক্ষ পদ্ধতি বের করা। তো প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড় নির্ণয়ের যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানে দেখো আমরা সামেশন অফ এফআই এক্সআই এর মান পেয়ে গেছি এবং সামেশন এফআই এর মান জানা আছে। তাহলে সমান সমান কী পাবো, 4030/10। তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর 10 দিয়ে ভাগ করলে পাবো আমরা 40.3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 40.3। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে এবার দেখো তুমি যে এই অঙ্কটা যদি যদি এই অঙ্কটা ভালো করে শিখে নাও, ভালো করে পেয়ে নাও, তাহলে এই জায়গাটায় যে কোনো সংখ্যা দাও, এই জায়গাটায় যে কোনো শ্রেণী সীমানা দাও, যে কোনো পরিসংখ্যা দাও, তোমরা যদি রুলসটা পদ্ধতিতে শিখে নাও তাহলে এই অঙ্কগুলো খুব সহজে কিন্তু পেরে যাবে, ঠিক আছে। তো তোমাদের বলবো এটা ভিডিওটা একবার না হলে দুবার দেখো, ভালো করে শিখো, ঠিক আছে। শিখে নিলে কিন্তু তোমরা এখান থেকে একটা করতে বলে 4 মার্ক, আর একটা গড় আসবেই, একটা গড় আসবেই। তার জন্য তোমাদের কি বলবো, এটা শিখতে হবে ভালো করে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে মধ্যমা নির্ণয় করো। এখানে একটা শ্রেণী দেওয়া আছে, সেটা থেকে কি বলেছে যে মধ্যমা নির্ণয় করতে বলেছে। শ্রেণীর সীমানা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এবার যখন মধ্যমা নির্ণয় করতে বলবে তখন আমরা আবার কীরকম স্টেপগুলো অঙ্কটা কীভাবে করব। যদি শ্রেণীর সীমানা যে এভাবে থাকে যে 5 থেকে 10, 10 থেকে 5, 15 থেকে 20, 20 থেকে 25 এবং পরিসংখ্যা দেওয়া থেকে, তখন আমরা মধ্যমাটা কীভাবে বের করবো সেটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। তো মধ্যমা বের করার জন্য আমাদের যে বিভাজন তালিকা তৈরি করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের ওখানে কী করতো, 2টা ছক করতে হয়েছিলো এক্সট্রা, এখানে 1টি ছক এক্সট্রা করতে হবে। একটা হচ্ছে শ্রেণী সীমানা তো দেওয়াই আছে, পরিসংখ্যা মানে এফআই পরিসংখ্যা দেওয়া আছে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে আমাকে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক। তো এই টার্মটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখি প্রথমে। তো ছকটা করলে যেভাবে করার, যে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা লিখলে, তো শ্রেণী সীমানা তো কোনো বলার কোনো নাই, দরকার নাই, কারণ শ্রেণী সীমানা এই যে এইটাই হচ্ছে আমাদের শ্রেণী সীমানা, আর এই টার্মটাকে আমরা এখানে লিখেছি। এটা হচ্ছে পরিসংখ্যা, এই টার্মটাকে আমরা পরিসংখ্যায় লিখেছি। বের করতে হবে আমাকে কী বলতো, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। কীভাবে বের করব, যে বের করার রুলসটা হচ্ছে যে পরিসংখ্যার যে প্রথম টার্মটা আছে সেটাকে আমরা কী করব, বসিয়ে দেবো। এটাই হচ্ছে কি ফার্স্ট ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক, ঠিক আছে। নেক্সটের যে মানটা বের করবো আমরা, নেক্সটে বের করার জন্য কী করবো, প্রথম টার্মটা যোগ সেকেন্ড যে টার্মটা আছে তার যোগ। তার মানে এখানে প্রথম টার্মটা পেয়েছি 5, আর এখানকার পরিসংখ্যার যে সেকেন্ড টার্মটা হচ্ছে 6, দুটো যোগ করলে কত পাবো, 11। আবার কি করব, যে 11 টার্মটা পেলাম তার সঙ্গে আবার তৃতীয় যে পরিসংখ্যা আছে তার সঙ্গে যোগ, 11 + 15 কত পেলাম, 26। একই রকমভাবে এরকম করতে করতে আমরা কিন্তু পুরোটা টার্মটাই করব এইভাবেই, যে প্রথম যেটা পাবো সেটার সঙ্গে এখানকার যোগ, আবার এখানে যেটা পাবো তার সঙ্গে এটার যোগ, আবার 36 যেখানে পাবো এখানে এটার যোগ, এখানে 41 পাবো এটার যোগ, এটার সঙ্গে এটার যোগ, এটার সঙ্গে এটার যোগ করে আমরা লাস্ট এই টার্মটা পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছ, ঠিক আছে। এবার কি করব, আমরা যোগ করব, যে এইটা মানটা যেটা পেলাম, এই যে এই মানটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এন এর মান, ধরে নেবে যে ধরলাম যে এটা হচ্ছে এন এর মান। এন এর মান কত পেয়েছি, 50। তাহলে n/2 কত, এখানে n সমান কত পেলাম, 50, আর n/2 কত পাচ্ছি, মানে 50/2 সমান 25। এটা তো বের করতে বুঝতে পারলে। এবার দেখতে হবে যে আমাদের ফর্মুলা কি, যে মধ্যমা বের করার ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখে নাও একবার ফর্মুলা আগে ফার্স্টে বলে দিই, যে l + n/2 - cf/f × h, ঠিক আছে। তো এখানে তুমি ফার্স্ট যেটা জানতে পারছো সেটা হচ্ছে n/2 জানতে পারছো, ঠিক আছে, কিন্তু বাকি টার্মটি আর জানতে পারছো না। তো বাকি টার্মটি জানবো কীভাবে সেটা আমরা প্রথমে জানবো, ঠিক আছে। তো এখানে তোমার n সমান 50, n/2 সমান 25, একটা টার্ম পেয়ে গেলাম। মধ্যমার শ্রেণীটা কোনটা নেব, এবার তোমাকে বলতে হবে যে মধ্যমার যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা আমরা কোন শ্রেণীটা আমরা এখানে ধরবো। তো এখানে যে শ্রেণীটা আমাকে নিতে হবে সেটা নির্ভর করছে তোমার এই টার্মটার উপর, ঠিক আছে, একদম এই টার্মটার উপর নির্ভর করছে, যে n/2 এর উপর নির্ভর করছে। তো n/2 আমরা কত পেয়েছি, 25। তার মানে যে শ্রেণীটা হবে 25-এর থেকে বড়, শ্রেণীটা হবে তোমার এই যে তোমার ক্রমযৌগিক সূচকটা আছে না, এই ক্রমযৌগিক সূচকের
এই টার্মগুলোর মধ্যে 25 থেকে বড়, আমরা n/2 কত পেয়েছি 25, তো 25 থেকে বড় ওই ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত আছে, 25 থেকে বড় যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে কত 26, তার মানে তার শ্রেণীটা হবে আমার কি বলতো 20, 15 থেকে 20। বুঝাতে পারলাম আশা করছি। আর একবার শুনে নাও যে আমরা মানে শ্রেণী সীমানাটা কোনটা শ্রেণী সীমানা নেব, এখানে তো অনেকগুলো শ্রেণী সীমানা আছে, তার মধ্যে কোন শ্রেণী সীমানাটা নেব সেটা নির্ভর করছে এর ওপর, অর্থাৎ n/2 এর ওপর। তো n সমান যা পাবো তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, যে পাবো সে টার্ম থেকে বড়, সে টার্ম থেকে একদম বড় যে সে তার শ্রেণী সীমানা নেব। এখানে আমরা n/2 কত পেয়েছি 25, তাহলে 25 থেকে বড় এখানকার মধ্যে টার্ম কি আছে, 25 থেকে বড় টার্মটা হচ্ছে কত 26, আর তার পরিপ্রেক্ষিতে আমার শ্রেণী সীমানা হচ্ছে কত 15 থেকে 20, আর পরিসংখ্যাটা কত হবে তাহলে 15। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা দেখি এখানে কি কি মান পাচ্ছি সেটা দেখো। তাহলে এখানে শ্রেণী মধ্যমা শ্রেণীটা আশা করছি বুঝতে পেরেছো। মধ্যমা শ্রেণীটা আমরা কীভাবে বের করব, মধ্যমা শ্রেণীটা বের করার পরে আমরা কী করবো মান লিখবো। তাহলে এল মানে হচ্ছে এই যে মধ্যমা শ্রেণী পেয়েছি তার প্রথম টার্মটা হচ্ছে আমাদের কি বলতো এল এর মান। একটা শ্রেণী সীমা থাকবে, আর শ্রেণী সীমানা যে প্রথম টার্মটা থাকবে, প্রথম টার্মটাকে আমরা কি বলবো সেটাকে এল এর মান ধরবো। ঠিক আছে, আর এন সমান তো আমার ধরে দেওয়া আছে এখানে 50, এই যে এন এর মান হচ্ছে 50। সিএফ এটা কিন্তু লক্ষ্য রাখবে, সিএফটা বলছি তার আগে আমরা বলে দিই এফ তো আমরা বললাম, এফ সমান হচ্ছে যে শ্রেণী সীমানা আছে তার পরিসংখ্যা 15। এইচ মানে হচ্ছে এই যে শ্রেণী সীমানার গ্যাপটা, এই শ্রেণী সীমানার গ্যাপটা কত হচ্ছে 5 না, 15 থেকে 20 মানে কত গ্যাপ আছে 5 গ্যাপ আছে। এবার সিএফটা কি, সিএফটা আমরা ধরবো যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে শ্রেণী সীমানাটা আমরা যে শ্রেণী সীমানাটা পেয়েছি, এখানে শ্রেণী সীমানা কোনটা পেয়েছি, এই শ্রেণী সীমানাটা আমরা পেয়েছি কত 15 থেকে 20, যার পরিসংখ্যা 15 একটু আগে বললাম। তাহলে এই শ্রেণী সীমানার সাপেক্ষে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার আগের সংখ্যাটাই হচ্ছে কি বলতো সিএফ। বুঝাতে পারলাম, যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে টার্মটা থাকবে তার আগের যে ক্রমযৌগিক পরিসংখ্যা থাকবে সেটা হচ্ছে তোমার কি বলতো সিএফ। তাহলে এখানে কত আছে 11, তাহলে এখানে আমরা সিএফ কত পেয়ে গেলাম, সিএফ পেলাম কত 11। তাহলে মানগুলো এল সমান পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, সিএফ পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম। তাহলে এবার ফর্মুলা, মধ্যমার ফর্মুলা কি, অতএব নির্ণয় মধ্যমা কী পাবো তাহলে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এবার দেখো এল এর মান 15 বসিয়ে দিলাম, n/2 এর মান 25 বসিয়ে দিলাম, মাইনাস সিএফ এর মান কত 11 ওটাও বসিয়ে দিলাম, বাই এফ কত পেয়েছিলাম 15 পেয়েছিলাম, ইন্টু এইচ কত 5। তাহলে মানগুলো আমরা পুরোপুরি বসিয়ে দিলাম। ঠিক আছে, এই মানটা বসালাম। এবার দেখো ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি দেখো 15 বসে গেল প্লাস 25 থেকে 11 বাদ দিলে 14 বাই 15 ইন্টু 5, তাহলে 5 দিয়ে কাটলে কী পাবো 3 5 15, তাহলে 15 প্লাস কী পাচ্ছি 14/3, তাহলে 15 প্লাস সময় কী পাচ্ছি 14/3, আর 14/3 সমান লিখতে পারো 4.67 মানে 4.666। ঠিক আছে, তো তার পরিবর্তে লিখতে পারো 4.67, কারণ 4.6666 হয়ে চলে থাকবে, এটা আবৃত সংখ্যার মতো। এটাকে যদি আমরা রাউন্ড ফিগার করি, রাউন্ড ফিগার বলতে হচ্ছে যদি আমরা 2 দশমিক বা 3 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে পারি, তাহলে কী করবো যে 4 দশমিক তো থাকবে, তার সঙ্গে যদি কয় দশমিক পর্যন্ত, যদি 2 দশমিক পর্যন্ত লিখি তাহলে 6 7, যদি 3 দশমিক সংখ্যা লিখি তো 6 6 7, তাহলে আমরা এখানে বেশি দরকার না, আমাদের 2 ঘর পর্যন্তই নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যে 14/3কে আমরা ভাগ করলে কত পাবো 4.67, আর 15 সঙ্গে যোগ করলে পাচ্ছি 19.67। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর যে অঙ্কটা বলেছে খুবই সোজা, সংখ্যাগুরু মান নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, মান বের করা খুব সহজ, আমাকে জানতে হবে যে জিনিসগুলো ফর্মুলা যেটা আছে সংখ্যাগুরু মানের, সেই সংখ্যাগুরু মানের ফর্মুলা যে আছে, ফর্মুলাতে যে জিনিসগুলো লাগবে সেটা জানতে পারলে কিন্তু খুব সহজ, খুবই সহজ। তো তার জন্য তোমাদের বলবো একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আর এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, একটা সংখ্যাগুরু মান, মধ্যমা এবং ওজাইভ গঠন বা গড় নির্ণয়। ঠিক আছে, তো একটা তোমরা এখান থেকে অঙ্ক পাবে, 4টা রাশিবিজ্ঞান থেকে 4টা তোমার টপিকস আছে, তার মধ্যে 3টা আসবেই, আর 2টা করতে হবে। তো 2টা করার জন্য তোমাদের ওজাইভ যেটা আছে সেটা বাদ রাখবে, সেটা করা দরকার নাই, বাকি 3টা ভালো করে রাখো, তাহলে আশা করছি সেখান থেকে কিন্তু পেরে যাবে। আর বেশি করার দরকার নাই, টেস্ট পেপারে যে কটা অঙ্ক আছে সেটিকে ভালো করে পড়ো, আর সেখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আসার মতো, সেটা আমি কিন্তু টেস্ট পেপার করার মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, এক্সট্রা করে কোনো সাজেশন করার দরকার নেই।
3 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে নিচের তথ্যটির সংখ্যাগুরুমান নির্ণয় করো। নিচের তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো, যেটা তথ্যগুলো দেওয়া আছে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে তথ্যটা যে এটা দেওয়া আছে সেখানকার মধ্যে পরিসংখ্যার মধ্যে সর্বাধিক পরিসংখ্যা কত আছে। ঠিক আছে, এর মধ্যে সর্বাধিক পরিসংখ্যা 9, 10, 18, 14, 10, 6, 3, এর মধ্যে সর্বাধিক যে পরিসংখ্যাটা সেটা হচ্ছে কত, 18। তাহলে আমাদের শ্রেণীটা কোনটা নেব? যখন আমরা দেখতে পেলাম যে পরিসংখ্যা সর্বাধিক হচ্ছে সেটা হচ্ছে 18, তাহলে তার সাপেক্ষে যে শ্রেণীটা নেব সেটা হচ্ছে আমার কত, 12 থেকে 16। সর্বাধিক যে পরিসংখ্যাটা পাবো তার সাপেক্ষে যদি ধরো যে এখানে তোমার এই 10টা যদি সর্বাধিক পরিসংখ্যা হতো, সব থেকে বড় হতো, তাহলে তার সাপেক্ষে আমরা শ্রেণী যেটা নিতাম সেটা হচ্ছে 20 থেকে 24। কিন্তু আমার এখানে সর্বাধিক যে পরিসংখ্যাটা আছে সেটা হচ্ছে 18, তাহলে আমাকে শ্রেণীটা নিতে হবে কত, 12 থেকে 16। ঠিক আছে, তাহলে দেখো যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা যেটা কত হচ্ছে 18, তাহলে শ্রেণীটা আমরা কোনটা নেব, 12 থেকে 16। ঠিক আছে, 18 পরিসংখ্যা থেকে 12 থেকে 16, এইটুকুটা আশা করছি বুঝতে পারলে। আর এইটুকু বুঝতে পারলে তাহলে বাকি অঙ্কটি সহজ। তাহলে এখানে দেখো শ্রেণীটা আমরা কত পেয়েছি, 12 থেকে 16, তাহলে এল এর মান কত পাবো? আগের অঙ্কটাই করলাম, যেমন শ্রেণী যেটা পেয়েছিলাম এল এর মান কি, প্রথম টার্মটা নিম্ন শ্রেণীটা নিয়েছিলাম, তো এখানে 12 থেকে 16 মধ্যে এল এর মানটা হচ্ছে তোমার কত, 12, তাহলে এল এর মান 12 পেয়ে গেলাম। এইচ এর মান কোনটা হচ্ছে, এই যে দুটার মধ্যে গ্যাপ, শ্রেণীর সংখ্যার মধ্যে যে শ্রেণীটা আছে, শ্রেণী সীমানা আছে, তার যে গ্যাপ, তার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তার এইচ এর মান। তাহলে 12 থেকে 16-র মধ্যে কয়টা ডিস্টেন্স হচ্ছে, 4টা, তাহলে এইচ কত বললাম, 4 পেয়ে গেলাম। তারপর হচ্ছে F1 মানে হচ্ছে যেটা সর্বাধিক মান, পরিসংখ্যার মধ্যে যেটা সর্বাধিক মান সেটা হচ্ছে F1, আর তার আগেরটা হচ্ছে F0, তার পরেরটা হচ্ছে তোমার কি বলতো, F2। কি বুঝলাম? যে যেটা সর্বাধিক মান দেওয়া আছে তার আগের সংখ্যাটা হচ্ছে তোমার F0, তার পরের সংখ্যাটা হচ্ছে F2, আর যেটা সর্বাধিক যেটা সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে তোমার F1। তাহলে F1 হচ্ছে 18, F0 হচ্ছে 10, আর F2 হচ্ছে 14। তাহলে আশা করছি বুঝতে পারলে। তাহলে এইটুকু বুঝতে পারলে ফর্মুলাটা কী আছে দেখে নাও। যে ফর্মুলাটা আমার যেটা আছে সেটা হচ্ছে যে সংখ্যা তথ্যের অতএব তথ্যটির সংখ্যাগুরু মান হবে এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এটার ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে সংখ্যাগুরু মানের ক্ষেত্রে, যদি তোমরা সংখ্যাগুরু মান বের করতে চাও। আর সব থেকে ভালো হবে যে তোমরা সংখ্যাগুরু মানের অঙ্কটা ভালো করে শিখে নাও। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা পারবেই। যদি আসে এই যে সংখ্যাগুরু মান বের করতে বলুক না কেন, ব্যতিক্রম দুটা একটা কোশ্চেন বাদ দিয়ে, যেটা ব্যতিক্রমে সেটা আমরা সামনের ক্লাসে করব, সামনের টেস্ট স্কুলগুলোতে আছে ব্যতিক্রম অঙ্কগুলো। আর ওই ব্যতিক্রম অঙ্কর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, কিন্তু তোমাদের বলবো এই যে অঙ্কটা আজকে এই চ্যাপ্টার এই অঙ্কটা করছি, এই অঙ্কটা কিন্তু তোমাদের শিখে রাখতে হবে। মানে এই অঙ্কটা যে আসবে তা না, এই অঙ্কটা চেঞ্জ করে দিতে পারে, তাই শিখে নিলে তোমরা কী বলতো এই অঙ্কটা খুব সহজেই পেরে যাবে। বুঝতে পারলে? তাহলে এই যে ফর্মুলাটা কী পেলাম, তাহলে এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 F মাইনাস F2 ইন্টু এইচ। এবার মানগুলো বসালাম, মান বসে কী পাচ্ছি, 12 প্লাস F1 মানে 18 মাইনাস F0 মানে 10, 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 18 মাইনাস F0 মানে 10 মাইনাস F2 মানে 14 ইন্টু এইচ। তাহলে এবার দেখো কী পাচ্ছি, এবার পাচ্ছি আমরা কী বলতো, যে 12 প্লাস 18 থেকে 10 বাদ দিলে 8, আর 18 দুয়ে কত 36, মাইনাস এই দুটার যোগফল গিয়ে কত পাচ্ছি 24, মাইনাস 24 ইন্টু এইচ। তাহলে 12 প্লাস 8 বাই 36 থেকে 24 বাদ দিলে কত পাচ্ছি 12 ইন্টু 4, তাহলে 4 দিয়ে কাটলে কি 3 4 12, তাহলে কী পাচ্ছি 8/3। আর 8/3 জায়গায় আমরা লিখতে পারবো কী বলতো 2.66666 হয়ে চলে থাকবে, 2.666 হয়ে চলে থাকবে। তাহলে একটু আগে বললাম, তাহলে রাউন্ড ফিগার করলে গেলে আমরা লিখতে পারো 14.66 প্রায় লিখতে পারো, বা 14.67 প্রায় লিখতে পারো। ঠিক আছে, বা 14.6667 লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এটা অ্যান্সার হচ্ছে, জাস্ট তোমরা প্রায় ব্র্যাকেটে দিয়ে কী লিখতে, প্রায় লিখে দেবে। প্রায় মানে হচ্ছে কাছাকাছি মান, খুব সামান্য একদম আছে ডিস্টেন্স আছে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা সেট 2 নিয়ে। তাহলে আমরা সেট 1-এর যে 3টা অঙ্ক ছিল সেই 3টা অঙ্ক কিন্তু আমরা করে নিলাম। এবার আসি আমরা সেট 2-এ। ঠিক আছে, সেট 2-এর 3টা অঙ্ক আছে, তার মধ্যে আমরা সেট 1 এবং 2-এর অঙ্কটা করবো, 3-এরটা করবো না। আমি তোমাদের বলবো সবসময় যে অজাইবের যে চিত্রটা আঁকতে বলবে সেই চিত্রটা কিন্তু তোমরা করতে যেও না। ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো আছে ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে বা ওই অঙ্কগুলো বাদ দিয়ে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো, তোমরা কিন্তু খুব সহজে কমন পেয়ে যাবে। তোমার মাদ্রাসার পরীক্ষায় আমি আগেরবারও বলেছিলাম কমন পেয়ে গেছে।
ঠিক আছে? তোমাদের কিন্তু এক্সট্রা করে অঙ্ক দেয় না। টেস্ট পেপারটা ভালো করে ফলো করো এবং তার সঙ্গে বইয়ের অঙ্কগুলো ফলো করো। আমি তোমাদের বলে দেবো কোনটা কোনটা আসে পরীক্ষাতে, ঠিক আছে? বলে দেবো যে এই অঙ্কগুলো আসে। তো তোমাদের বলবো যে সঙ্গে থাকো, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে সেট 2 এর দাগ 15 নম্বর, পেজ হচ্ছে কত 168। প্রথম যে কোশ্চেন বলেছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করো, নিচের তথ্যের গড় নির্ণয় করো। তো এই অঙ্কটা আশা করছি আমাকে বেশি কিছু বুঝাতে হবে না, কারণ আমরা সেট 1-এর যে ফার্স্ট কোশ্চেনটা করেছি একদম এই অঙ্কটার ওইটার মতোই করব, ঠিক আছে? এখানেও তোমার কিন্তু উল্লেখ করেনি যে আমাকে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে হবে, তাই আমি কি করব প্রত্যক্ষ পদ্ধতিতে করার চেষ্টা করব। দেখবে অনেক এখন দেখবে যে এই অঙ্কটা অনেকে কল্পিত পদ্ধতিতে করায়, ঠিক আছে? এই অঙ্কটা তো আমি তোমাদের বলবো যে কল্পিত পদ্ধতি করার দরকার নাই, যেহেতু এখানে কোনো পদ্ধতি উল্লেখ করেনি, তো সেহেতু তোমরা কি করবে প্রত্যক্ষ পদ্ধতিতে বের করবে, ঠিক আছে? আর আমি তো নেক্সট অঙ্ক আছে তোমরা পাবে প্রত্যক্ষ পদ্ধতিতে, কল্পিত পদ্ধতিতে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে পাবে, সেগুলো কিন্তু আমরা শিখে নেব, ঠিক আছে? যদিও না থাকে তাহলে আমি তোমাদের এক্সট্রা করে ক্লাস সেটা করে শিখিয়ে দেবো। তো এখানে যে কোশ্চেনটা আছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করো, একই রকমভাবে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে, জাস্ট আগের থেকে একটু খালি চেঞ্জ আছে কি যে 5 থেকে 14, 15 থেকে 24 দেওয়া আছে। আগের অঙ্কটা কী ছিল 14 থেকে তো শুরু হয়েছিল। তো এটা কোনো ফ্যাক্টর না এটার গড় নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, যদি তোমার উল্লেখ করে দিত কল্পিত পদ্ধতি, তখন একটা ফ্যাক্টর ছিল যে কল্পিত পদ্ধতি বের করতে গেলে তোমাকে এই জিনিসটা এই টার্মটা লাগবে। তো এটা করার জন্য আমরা কি করব, যে এটা করার জন্য আমরা তাহলে একটা ছক করছি, সেটা হচ্ছে শ্রেণী সীমানা, আবার শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক আর সামেশন অফ এফআই এক্সআই। এটা না করলেও হয়, ঠিক আছে? না করলেও হয়, শুধু আমাদের এই টার্মটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এই টার্মটা আর এটাও তুমি বের করতে পারো। এই টার্মটা আমরা কীভাবে পাচ্ছি একবার দেখে নাও। যদি আমরা কল্পিত পদ্ধতি করতে তাহলে এটার কাজে লাগতো, তো যেহেতু আমরা কল্পিত পদ্ধতি করবো না তার জন্য এটার দরকার নাই, তুমি করলে করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এই যে কি করব, এই যে শ্রেণীর সীমানাটা নেব, এটা কি করব যে কত থেকে স্টার্ট হয়েছে 5 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 5 থেকে আমরা 0.5 কম করে নেব, অর্থাৎ তার আগের 5-এর আগের সংখ্যাটা কি 4, তো 4.5 আর 14-র পরে 5 অ্যাড করব মানে কি 14.5, মানে এদিকে 5.5 কম হবে, এদিকে 5 পয়েন্ট বাড়াবো। একই রকমভাবে প্রত্যেকটা এরকমভাবে চলবে, যে এখান থেকে আবার কি 14.5 থাকলো, তাহলে এখানে পাবো 24.5, আবার 24.5 থেকে 34.5 এরকমভাবে বাড়বে। পরিসংখ্যা তো দেওয়া আছে, এখানে কোনো বলার কিছু দরকার নাই। এই যে পরিসংখ্যা দেওয়া আছে আমাদের 3, 6, 18, 20, 10, 3 একই রকমের দেওয়া আছে। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শ্রেণীমধ্যক এবং এফআই এক্সআই। শ্রেণীমধ্যকটা কী পাবো, শ্রেণীমধ্যকটা হচ্ছে এই দুটো টার্মের যোগফল করে 2 দিয়ে ভাগ, সেটা আমি প্রথম অঙ্কটা করার সময় বলে দিয়েছি যে এই দুটো যোগ করে আমরা কী পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাওয়া যাবো, শ্রেণীমধ্যক পেয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকমভাবে বের করলাম। আর দেখো কত করে বাড়ছে, 9.5, 19.5, 29 মানে 10 করে বাড়ছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে 10 করে এরকমভাবে বাড়তে থাকবে, ওকে? এবার এফআই এক্সআই মানে কি, এই দুটো টার্মের গুণফল, তো এগুলোর গুণফল করে প্রথমটা পাবো 28.5, তারপরে 117, 531, 790, 435, 178.5, এগুলো আমরা গুণ করে পেলাম, ওকে? এবার আমাদের কি দরকার, যে সামেশন অফ এফআই এবং সামেশন অফ এফআই এক্সআই। তো সামেশন অফ এফআই সমান কত পাচ্ছি 60, আর সামেশন অফ এফআই এক্সআই পাচ্ছি কত 2140, ঠিক আছে? অতএব নির্ণয় গড়, প্রথমত নির্ণয় গড়ের ফর্মুলা কি জানি আমরা, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। আশা করছি বুঝতে পারলে। এখানে মানটা আমরা পেয়ে গেছি, যে সামেশন অফ এফআই এক্সআই মানে হচ্ছে 2140 বাই 60, কাটাকাটি ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, যে 35.6666, এটাকে লিখতে পারবো আমরা 35.67 প্রায়, ওকে? আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কিন্তু একটা ব্যতিক্রমী অঙ্ক, ঠিক আছে? সংখ্যাগুরু মানের একটা ব্যতিক্রম অঙ্ক, আর এই অঙ্কটা তোমাদের বলবো একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে। অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আর এই অঙ্কটা যে এইটাই আসবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ এই টাইপের অঙ্ক শুধু সংখ্যাটা চেঞ্জ করতে পারে। দেখা গেলো তোমাদের 32-এর জায়গায় তোমার দিয়ে দিল কত 525 দিয়ে দিল, যেটা তোমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে, যে
বইয়ের উদাহরণে কী দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে তোমার 525 আর বাকিটি সেম আছে, আর এগুলো টার্মগুলো একটু আলাদা আছে। তাহলে সেম তোমাকে এই অঙ্কটি এরকমই বলবে যে নিচের তথ্যের মধ্যমা এতটি হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো যখন পরিসংখ্যান সমষ্টি এতটি। ঠিক আছে, এখানে তোমার অন্য সংখ্যা বলে দিতে পারে। তো এই অঙ্কগুলো তোমাদের কী করতে হবে, শিখতে হবে। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী অঙ্ক, আর এগুলো হচ্ছে কমন অঙ্ক, এরকমই আসবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু পদ্ধতিগুলো তোমাকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ একদম একই রকমভাবে করতে হবে। আর এই অঙ্কটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো কিভাবে করতে হবে সেটা দেখো। এখানে আমরা কি সংখ্যাগুরু মান বের করার জন্য আমাদের কী দরকার, ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সূচক দরকার, যেটা আগের অঙ্কটাও আমরা করেছিলাম। যে আগের সংখ্যাগুরু মান বের করার জন্য আমরা কী কী বের করেছিলাম, যে সেটা আমরা দেখব। তো এখানে যে এই টাইপের যে অঙ্কটা থাকবে এক্স ওয়াই সম্পর্ক, সেখানে কিন্তু আমাদের মানে মধ্যমা দেওয়ার অঙ্ক, সরি এটা মধ্যমার অঙ্ক, মধ্যমা বের করার জন্য আমাদের কী কী দরকার, যে ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সূচক দরকার। তো সেটা আমরা এখানে বের করব। ঠিক আছে, তো ছকটা সেই একই রকম, যে শ্রেণী সীমানা পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে শ্রেণী সীমানা তো দেওয়া আছে, তোমাদের পরিসংখ্যা দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা কীভাবে পাবো সেটা আগেও বললাম, এখন আবার বলছি। প্রথম টার্মটা রেখে দেবো, প্রথম টার্মটার সঙ্গে সেকেন্ডটা যোগ, সেকেন্ডটার সঙ্গে আবার তৃতীয়টা যোগ, তারপরে যোগ করে যেটা পাবো তার সঙ্গে এটা যোগ, আবার যোগ করে যেটা পাবো এটার সঙ্গে এটার যোগ। ঠিক আছে, যোগ করে আমরা এই টার্মটা পাবো, যেখানে লাস্টের মানটা কি বলতো, এন। লাস্টের মানটা কত, এন। তাহলে এনের মান আমরা কত পেয়েছি, যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আর সামেশন অফ এফ আই কত পেলাম, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, এটাও আমরা যোগ করে পাচ্ছি কি বলতো, 75 প্লাস এক্স প্লাস ওয়াই যোগ। তাহলে আমরা এখানে সামেশন অফ এফ আই কত পেলাম, 75 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে কত পেয়েছি, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এনের মানটা পেয়েছি 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমাদের এখন 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 100। কেন, কারণ এই টার্মটা সমান সমান দেওয়া আছে। দেখো যে পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে কত, এই যে 100। এই পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে কত, 100 দেওয়া আছে। বুঝতে পারলে, এই পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে কত, 100। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো এখন যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 100। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কী পাবো, 100 মাইনাস 75। অতএব এক্স প্লাস ওয়াই সমান কত পেলাম, 25। এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম, 25। এটাকে আমরা কী করবো, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো। আশা করছি বুঝতে পারলে এখান থেকে বুঝতে পেরেছো। এবার আমরা দেখি যে মধ্যমা কিন্তু আমাদের দেওয়া আছে কত, 25। এবার শ্রেণীটা আমরা কোন শ্রেণীটা নেব, এখানে তো অনেকটি শ্রেণী আছে, তার মধ্যে কোন শ্রেণীটা নেব সেটা নির্ভর করছে আমাদের যে মধ্যমাটা দেওয়া থাকবে তার ওপর। এখানে কত দেওয়া আছে, 32। তাহলে 32 থেকে বড় যে শ্রেণীটা আছে, 32-এর পরে যে এখান থেকে স্টার যে শ্রেণীটা সেটা আমরা নেব। তাহলে এখানে 32-এর পরে যে শ্রেণীটা আছে কোনটা, দেখো 32-এর পরে যে শ্রেণীটা আছে এটা 30 থেকে 40। 30-এর পরে তো 32 পড়ছে, তাহলে কোন টার্মটা নেব, 30 থেকে 40। তার মধ্যে এফ এর মান কী হবে, আবার 30 হয়ে যাবে। এবং সিএফের মান কোনটা হয়ে যাবে, যে পরিসংখ্যা নিয়েছি, যে শ্রেণী সীমাটা পেয়েছি তার আগের সংখ্যাটা, মানে এটা হচ্ছে সিএফ। ওকে, তো ওই মানগুলো আমরা বের করছি। তো প্রথমে আমরা পেয়ে গেলাম কত, শ্রেণী সীমানাটা পেয়ে গেলাম কত, 30 থেকে 40, কারণ মধ্যমা 32 দেওয়া আছে, আর 32-এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার মধ্যমার শ্রেণীটা হবে। তাহলে এখান থেকে দেখো এল এর মান কত পাচ্ছি, 30। এল এর মান হচ্ছে যে শ্রেণী থাকবে তার নিম্ন যে শ্রেণীটা, প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে এল এর মান। এন মানে এখানে কত, 100 বলা আছে, তাহলে n/2 মানে কত পাবো, 50। সিএফ মানে একটু আগে বললাম, সিএফ হচ্ছে যে শ্রেণী সীমানা আছে, সেই শ্রেণী সীমার সাপেক্ষে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার উপরের সংখ্যাটা। তাহলে আমরা এখানে কোনটা পেয়েছি, এই টার্মটা পেয়েছি। তাহলে এই টার্মের উপরে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে সেটা হচ্ছে কত, 35 প্লাস এক্স। তাহলে অতএব আমরা এখানে সিএফ কত পাবো, তাহলে এখানে সিএফ পেয়ে যাচ্ছি আমরা কত, সিএফ পেয়ে যাচ্ছি 35 প্লাস এক্স। আর এফ মানে শ্রেণী সীমানার যে পরিসংখ্যাটা সেটা 30, আর এইচ মানে হচ্ছে তার দুজনের গ্যাপ, এই শ্রেণী সীমাটার গ্যাপ, শ্রেণী সীমানার গ্যাপ কত হচ্ছে, 10 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সব মান পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় মধ্যমা বের করতে পারবো এখান থেকে। তাহলে অতএব নির্ণয় মধ্যমাটা কী পাই, দেখো নির্ণয় মধ্যমা
ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের মধ্যমান নির্ণয় করার ফর্মুলা। ওকে, তাহলে বসাও 30 প্লাস 50 মাইনাস সিএফ এর মান কত 35 প্লাস এক্স বাই 30 ইন্টু 10। তাহলে একই রকমভাবে যদি আমরা মানটা বসাতে চাই তাহলে কী পাবো, এখানে বন্ধনীটা উঠে দিচ্ছি, তাহলে 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 30 ইন্টু 10, তাহলে সমান কত পাচ্ছি 30 প্লাস 15, মানে 50 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে 15 হচ্ছে, মাইনাস এক্স বাই 30 ইন্টু 10, তাই 0 0 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা কত এখানে 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3, আর এই টার্মটা সমান সমান দেওয়া আছে কত 32, যে মধ্যমাটা পেলাম সেই মধ্যমাটা সমান সমান কত দেওয়া আছে 32 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে আমরা কী লিখতে পারবো, তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 30 ইজিক্যাল টু 32, তাহলে বা তাহলে কী করি যে 15 মাইনাস এক্স বাই 3 ইজিক্যাল টু 32 থেকে এই টার্মটা এপারে আসলে কী হয়ে যাবে মাইনাস 30 হয়ে যাবে, সমান কত পাচ্ছি 2, অর্থাৎ 15 মাইনাস এক্স সমান সমান 15 মাইনাস এক্স বাই 3 ইজিক্যাল টু কী পেলাম 2 পেলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো 15 মাইনাস এক্স সমান 6, তাহলে মাইনাস এক্স সমান কি 6 মাইনাস 15, তাহলে 6 মাইনাস 15 মানে কত মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এক্সের মান কত পেয়ে গেলাম 9। তাহলে আমাদের মান কার বের করতে বলেছে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলেছিল, তাহলে এখানে আমরা যে এক্সের মানটা পেলাম সেটা কত পেলাম 9 পেলাম। তাহলে 1 নং সমীকরণে আমরা এক্সের জায়গায় কী বসাবো 9 বসিয়ে দেয়, তাহলে এক্সের জায়গায় আমরা 9 বসে আমরা কী পাবো ওয়াই সমান সমান 16। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, আর এই অঙ্কটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ব্যতিক্রমী অঙ্ক। এই অঙ্কগুলো এরকমই থাকবে যে সংখ্যাগুলো হয়তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। তোমাদের লাস্টে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।